বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা নিয়ে পড়ব। আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু অনেক কিছু বিদ্যমান। শিক্ষা, ধর্ম, রাজনীতি, এরকম আরও অনেক কিছু আছে। তো আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটি কেমন সেটি নিয়ে। তো বন্ধুরা, অর্থনৈতিক ব্যবস্থা কি সেটা কি তোমরা জানো? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য দিয়ে মানুষ অর্থনৈতিক কার্যাবলী, যেমন কোনো কিছু কেনা, বিক্রি করা, এই কাজগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ। তো এই কাজগুলো যে ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় সেটাকেই বলে অর্থনৈতিক ব্যবস্থা। তো এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বেশ কিছু ব্যাপার কিন্তু বিদ্যমান, যেমন কোনো সম্পদের মালিকানা, অর্থাৎ একটি বাড়ি অথবা গাড়ি, সেই যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর মালিক আসলে কে হবে সেটার উপর কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব বিদ্যমান। আবার এই যে সম্পদ, এটা যদি কারোর সাথে বিনিময় করতে হয়, সেই বিনিময় কিভাবে হবে সেটাও কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভর করে। এবং এটা কিন্তু সমাজ এবং আইন উভয়ের কাছ থেকেই স্বীকৃত হতে হবে। দেখো, আমরা কিভাবে অর্থনৈতিক ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করি সেটি কিন্তু আমাদের সরকার একটি নিয়মকানুনের মধ্যে আমাদেরকে রাখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন খুব বেশি ছাড়িয়ে না যায় সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। তো এরকম বিভিন্ন ব্যবস্থার মধ্যে দেখা গিয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থা মূলত 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এইখানে সম্পদের যে মালিকানা সেটি ব্যক্তিগত হবে। ধরো, এই যে শিকু রয়েছে, শিকু একটি গাড়ি কিনতে চায়। তো এই গাড়ির যে মালিকানা, এই গাড়ি যদি সে কিনে ফেলে তাহলে সেই গাড়ির মালিকানা কার হবে? শুধুমাত্র শিকুর। এখানে কিন্তু অন্য কারো কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। আবার ও যদি এই গাড়ি থেকে বিক্রি করে কিংবা এই গাড়ির ব্যবসা করতে চায় তাহলে সেই মুনাফা, ব্যবসা করে যে লাভ আসবে বা মুনাফা আসবে সেটারও কিন্তু অংশীদার একমাত্র শিকুই হবে, আর কেউ কিন্তু এখানে আসবে না। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যক্তিগত যে উদ্যোগগুলো রয়েছে কিংবা বিভিন্ন ব্যবসা, সেই ব্যবসাগুলোর যে স্বাধীনতা, ভোক্তার সার্বভৌমত্ব, সব কিছু কিন্তু একদম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং এখানে সরাসরি সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিজম। এখানের যে ক্যাপিটাল অংশটি রয়েছে, ক্যাপিটাল অংশর মানে হচ্ছে মূলধন বা ধন সম্পত্তি, এগুলো। আর এইখানে এই ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করে মূলধন বা টাকা পয়সা। একটি খুব কমন কথা রয়েছে এখানে, যে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় টাকা পয়সা যার হাতে থাকে সার্বিক নিয়ন্ত্রণ তার কাছেই আসলে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় সব কিছু পরিচালিত হবে। অর্থাৎ এই যে তোমাদের বন্ধু শিকু, ও কলেজে যাবার জন্য যে গাড়িটি ব্যবহার করবে সেই গাড়িটি রাষ্ট্রীয় মালিকানায় হবে এবং যাতায়াতের ব্যবস্থাটি করবে সরকার। এবং সামাজিক কল্যাণ এখানকার মূল উদ্দেশ্য হবে। এখানকার যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তি, বিভিন্ন ধরনের বাণিজ্য, এগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে এবং সব কিছুই সমাজের হিসেবে হবে। এবং সমাজতন্ত্রের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী বলা হয় যে এখানকার যে জাতীয় আয়, অর্থাৎ পুরো জাতি, পুরো দেশ, রাষ্ট্র একসাথে যে আয় করবে সেই আয়ের সুষম বন্টন হতে হবে। অর্থাৎ
প্রত্যেকের মধ্যে সমানভাবে বন্টন হতে হবে। অর্থাৎ ধরো তোমার বন্ধু শিকু আয় করলো 10 টাকা এবং আমি আয় করলাম 5 টাকা, তাহলে আমাদের মোট আয় কত? 15 টাকা। এই টাকা কিন্তু আমাদের দলগত আয় এবং ধরে নাও এটা জাতীয় আয়। তাহলে আমরা আসলে প্রত্যেকে কত টাকা করে পাবো? 15 টাকার অর্ধেক টাকা করে আমরা দুজনে 7.5 টাকা করে পাবো। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল কনসেপ্ট। এরপরে যেটা চলে আসে আমাদের সামনে সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কি এই ইসলামিক অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থাতে কোরআন শরীফ এর যে নিয়মকানুন, সেই নিয়মকানুন অনুযায়ী আসলে এই অর্থনৈতিক ব্যবস্থাটি পালন করা হয়। এছাড়াও সুন্নাও ফলো করা হয় এই অর্থনৈতিক ব্যবস্থাতে। এছাড়াও এই অর্থনৈতিক ব্যবস্থাতে বেশ কিছু প্রথা কিন্তু নিষিদ্ধ, যেমন সুদ প্রথা। সুদ প্রথা কি সেটা কি তোমরা জানো? সুদ প্রথা হচ্ছে, ধরো তুমি কাউকে কোনো কিছু ধার দিলে, টাকা পয়সা হতে পারে, সম্পত্তি হতে পারে, সেই সম্পত্তির উপরে সে যখন ফেরত দেবে তখন তুমি যা দিয়েছিলে তার চাইতে বেশি ফেরত দিতে হবে। সেই ব্যাপারটাই হচ্ছে সুদ। তো এই সুদ প্রথাও কিন্তু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাতে নিষিদ্ধ। এবং সুদ এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছুটা মিল রয়েছে। কোথায়? এই যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, এখানেও কিন্তু বলা হয় যে সম্পত্তি কিছুটা ভাগাভাগি করে নিতে হবে, যেটা কিনা আমরা জাকাত হিসেবে চিনে থাকি। তবে এখানেও কিন্তু যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের স্বাধীনতাটি বিদ্যমান। এরপর আমরা 4 নম্বরে যেটি দেখতে পাই সেটি হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থাৎ তোমরা নাম থেকেই বুঝতে পারছো নিশ্চয়ই এক বা একাধিক অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ এখানে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে মূলত সমাজতান্ত্রিক প্লাস ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি। আমাদের বাংলাদেশে কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায়। আমাদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এবং একই সাথে আমাদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠান। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদের কাছে আমার একটা প্রশ্নটি হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থা কত ধরনের? সেটা কি 2 ধরনের নাকি 4 ধরনের? হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে অর্থনৈতিক ব্যবস্থা মূলত 4 ধরনের। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি এই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আরও কিছু জানবার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে সেটি লিখে জানাবে। আর এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এটি কিন্তু বিশাল একটি লেখাপড়া করার মতো বিষয়। তো আশা করি বন্ধুরা তোমরা এই আমাদের যে পাঠ্য বই, এইচএসসির যে সমাজবিজ্ঞান পাঠ্য বই, এর বাইরেও আরও অনেক লেখাপড়া করে এই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।